2021 বিধানসভা নির্বাচন ছিল এ যাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। বিজেপি ধরেই নিয়েছিল যে তারা শাসন ক্ষমতায় আসছেই। বাম এবং কংগ্রেস বিধানসভা থেকে যে নিশ্চিহ্ন হয়ে যাবে একথা কেউ স্বপ্নেও ভাবেনি। ভারতীয় জনতা পার্টি বাংলা দখলে মরিয়া হয়ে প্রশাসনিক বল, অর্থ এবং সব রকম প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে নিদারুণভাবে। এর মধ্যে নন্দীগ্রাম ছিল সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র। সারা দেশের নজর ছিল এই কেন্দ্রের দিকে। একদিকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে তার হাতেই তৈরি এক ফ্রাঙ্কেনস্টাইন শুভেন্দু অধিকারী। নাটকীয় ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সম্পন্ন হলো নন্দীগ্রামের ভোট। ভোট গণনার দিন দেখা গেল আরও এক নাটক। ঘোষণা করে দেওয়া হলো নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের কোনো গণনা কেন্দ্রে সেদিন বিদ্যুৎ বিভ্রাট না ঘটলেও ওই কেন্দ্রের গণনা হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলো। কোথাও ইন্টারনেট সংযোগে বিন্দুমাত্র ছেদ না পড়লেও একমাত্র ওই কেন্দ্রের সার্ভার গেল বিগড়ে। তারপর বেশ কিছুক্ষণ বাদে যখন বিদ্যুৎ ফিরে এলো, সার্ভার সচল হলো, দেখা গেল ওই কেন্দ্রে জিতে গিয়েছেন শুভেন্দু। তৃণমূল কংগ্রেস আদালতে গেলেও মুখ্যমন্ত্রীদের হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবিধান অনুযায়ী যে কেউই বিধানসভার সদস্য কিংবা মন্ত্রী হতে পারেন ভোটে হেরে অথবা ভোটে না লড়াই করেও। কিন্তু সংশ্লিষ্ট প্রার্থীকে উপনির্বাচনের মাধ্যমে 6 মাসের মধ্যে আবার নির্বাচন লড়ে জিতে আসতে হবে। সেই 6 মাসের মধ্যে ইতিমধ্যে কেটে গিয়েছে 3 মাস। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে হলে উপনির্বাচনের মধ্যে দিয়ে আগামী 3 মাসের মধ্যে জিতে আসতেই হবে। রাজ্যের বিজেপি যেন তেন প্রকারেণ এই উপনির্বাচন আটকাতে কিন্তু মরিয়া। নানান কুযুক্তি দিয়ে তারা এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব আটকে দিতে চাইছেন। কিন্তু উপনির্বাচন আটকে দিলেই কি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার পড়ে যাবে? ভারতীয় জনতা পার্টি কি ক্ষমতায় চলে আসবে? নাকি আবার বাংলা জুড়ে নতুন করে ভোট হবে? এই সবকটি প্রশ্নেরই উত্তর একটি, না। অন্যদিকে নির্বাচন কমিশন কিন্তু বাধ্য 6 মাসের মধ্যে যেভাবেই হোক নির্বাচন করাতে। তবুও নির্বাচন কমিশন যদি বিজেপি কথা রাখতে গিয়ে নির্বাচন না করায় তাহলে কি হবে? নমস্কার, আদাব, আমি প্রবীর বিশ্বাস, দেখছেন এনকে ডিজিটাল। যেমনটা আমরা বললাম, যদি নির্বাচন কমিশন নির্ধারিত 6 মাসের মধ্যে, অর্থাৎ বাকি আছে আর 3 মাস, এই 3 মাসের মধ্যে নির্বাচন না করায় তাহলে কি হবে? ভাবছেন হাইপোথেটিক্যাল প্রশ্ন করছি, যদি দিয়ে তো কোনো কথা শুরু হতে পারে না, অন্তত বিজ্ঞান ভিত্তিক কথা যদি দিয়ে শুরু হয় না। কিন্তু এই যদি কথাটা আসছে এই কারণ বিগত যে বিধানসভা নির্বাচন হয়ে গেল তাতে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনকে এবং নির্বাচনকে কিভাবে ভারতীয় জনতা পার্টি প্রভাবিত করেছে। 8 দফায় নির্বাচন, এবং শুধু তাই নয়, প্রার্থীদের বিভিন্ন ছুতোনাতায় প্রার্থীপদ বাতিল করার প্রচেষ্টা, তা সেখানেও শেষ নেই। নির্বাচন উপলক্ষে যে কেন্দ্রীয় বাহিনীর দাপাদাপি এবং অতিরিক্ত উৎসাহে অত্যুৎসাহী হয়ে প্রোঅ্যাক্টিভ হয়ে যাওয়া, এসব আমরা দেখেছি নন্দীগ্রামের নির্বাচনে কিভাবে বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে এবং ইন্টারনেটকে বন্ধ করে দিয়ে, সার্ভারকে বিগড়ে দিয়ে কিভাবে ভোটের ফল প্রভাবিত করা গিয়েছে। এই নমুনা কিন্তু শুধু পশ্চিমবাংলায় নেই, বিহার নির্বাচনেও কিন্তু আমরা একই পদ্ধতি দেখেছি।
অর্থাৎ বিজেপি যেন তেন প্রকারেণ মরিয়া হয়ে গিয়েছিল পশ্চিমবাংলার নির্বাচন জিততে। বিহারে তারা সম্পূর্ণভাবে সফল হতে না পারলেও আংশিক সফল হয়েছে, জোট সঙ্গীদের নিয়ে তারা সরকার গড়েছে। পশ্চিমবাংলায় তাদের কোনো জোট সঙ্গী ছিল না সেই অর্থে, তাই তারা মরিয়া হয়ে গিয়েছিল যে যেভাবে হোক পশ্চিমবাংলার নির্বাচনকে তাদের ছিনিয়ে নিতে হবে। তার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, আপনারা দেখেছেন। চার্টার্ড প্লেন করে লোকজন উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে দিল্লি, সেখানে জয়েন করানো হয়েছে, তারপর আবার ফিরিয়ে আনা হয়েছে। এখানেই শেষ নয়, বড় বড় হোটেল, 5 স্টার 7 স্টার হোটেলকে, সমস্ত হোটেলের রুমগুলোকে বুক করে নিয়ে, অর্থাৎ গোটা হোটেলটিকে বুক করে নিয়ে চলেছে বিজেপির বিভিন্ন পার্টি অফিস। এসব আমরা দেখেছি। কোটি কোটি টাকা খরচ হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তো মানে কলকাতার নিত্যযাত্রী হয়ে গিয়েছিলেন, ডেলি প্যাসেঞ্জারই করছিলেন তারা পশ্চিমবঙ্গ আর দিল্লির মধ্যে। এত কিছু করেও কিন্তু শেষ রক্ষা করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি যারা 200 আসনের স্বপ্ন দেখিয়েছিল তাদের সমর্থকদের, তাদের কর্মীদের, তারা কিন্তু 77-এর মধ্যেই আটকে গিয়েছে। এবং আপনাদেরকে বলে রাখি যে এই 77-এর মধ্যে আটকে যাওয়ার ফলে একটা প্রতিহিংসা পরায়ণমূলক মনোভাব বিজেপির পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি। শুরু হলো কি, যেই মুখ্যমন্ত্রী শপথ নিলেন, পশ্চিমবাংলার মন্ত্রিসভা শপথ নিল, তার পরদিন থেকেই শুরু হয়ে গেল যে পশ্চিমবাংলায় নাকি ভোট পরবর্তী হিংসা রাজত্ব চলছে। অথচ নির্বাচন কমিশন দায়িত্ব থাকে, ভোট যতক্ষণ হয় ততক্ষণ ভোটের সময় চলাকালীন রাজ্যের ল অ্যান্ড অর্ডার নির্বাচন কমিশনের হাতে থাকে। এবং শুধু তাই না, ভোট শেষ হয়ে গেল এবং গণনার দিন থেকে শপথ গ্রহণের দিন, এই সম্পূর্ণটাই থাকে কিন্তু রাজ্যপালের হাতে। তখন রাজ্যপালই রাজ্যের নিয়ামক এবং একমাত্র শাসনকর্তা। সেই রাজ্যপাল যখন শাসনকর্তা, সেই আমলে ব্যাপক গণ্ডগোল হলো বিভিন্ন জেলায় জেলায়, এবং তার দায়ও নিতে হলো নির্বাচিত সরকারকে। বলা হলো ভোট পরবর্তী হিংসার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস দায়ী। সেখানেই শেষ হলো না। রাজ্যপাল ধনখড় সাহেব দিনের মধ্যে 54টি করে টুইট করতে লাগলেন। তিনি টুইট করে জানাতে থাকলেন যে পশ্চিমবঙ্গের কি ভয়াবহ অবস্থা। বারবার দিল্লি গিয়ে আলোচনা করলেন যে পশ্চিমবঙ্গ নির্বাচিত সরকারকে কিভাবে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন করা যায়। এ নিয়ে চললো বেশ কিছুদিন তোড়জোড়, হইচই, বিভিন্ন মিডিয়াও হইচই করলো। কোনোটাতেই কিছু লাভ হলো না। এবার উপায় একটাই, যে মুখ্যমন্ত্রীকে কোনোভাবে আটকাতে হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে, মুখ্যমন্ত্রী বলবো না, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন তেন প্রকারেণও আটকাতে হবে। তার জন্য হাতিয়ার কি, এই যে সামনে উপনির্বাচন করতে হবে 6 মাসের মধ্যে নির্বাচন কমিশনকে, সেই 6 মাসের মধ্যে যাতে নির্বাচন না হয়, এবং 6 মাসের মধ্যে নির্বাচন না হলে মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করতে বাধ্য হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সংবিধান অনুযায়ী, এবং পরবর্তীকালে যখন নির্বাচন হবে তাকে নির্বাচিত হয়ে আসতে হবে মুখ্যমন্ত্রী হতে গেলে। এবং এই শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটি, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিটি, তাকে আটকানোর জন্য কিন্তু এত শোরগোল চলছে। বলা হচ্ছে পশ্চিমবাংলার কোভিড পরিস্থিতি অত্যন্ত খারাপ, ঘরে ঘরে লোক মারা যাচ্ছে, ঘরে ঘরে লোক আক্রান্ত হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক আক্রান্ত হচ্ছে, তাই এই মুহূর্তে নির্বাচন করা যাবে না। একটু ফ্ল্যাশব্যাকে চলে যান। যখন নির্বাচনটা হলো তখন পরিস্থিতি কি ছিল? তখনকার পরিস্থিতি আর আজকের পরিস্থিতির মধ্যে আকাশ পাতাল তফাৎ। তখন আমরা হারাইনি এমন কোনো মানুষ নেই তাদের প্রিয়জনকে। আমি, আপনি সকলেই আমাদের পরিচিত কাউকে না কাউকে হারিয়েছি। কিন্তু আজকের পরিস্থিতিটা কিন্তু অনেকটাই বদলে গিয়েছে। অনেকে রাগারাগি করছেন যে ট্রেন বাস ঠিক মতো চলছে না, বাসের পরিষেবা ঠিক নেই, ট্রেন চলছে না, এ নিয়ে অনেকের মনে ক্ষোভ আছে। কিন্তু ক্ষোভ থাকলেও আগে প্রাণে বাঁচুন, আগে প্রাণে বাঁচতে হবে। মুখ্যমন্ত্রী কিন্তু সদর্থক ভূমিকা নিয়ে এইগুলোকে আটকে আমাদের পশ্চিমবাংলাকে কিন্তু কেরালা হতে দেননি। যে কেরালা নিয়ে আপনারা বিভিন্ন সময় ঢক্কানি নাচ শোনেন, সেই কেরালার পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর এই মুহূর্তে। এবং পশ্চিমবাংলার পরিস্থিতি কিন্তু বলা যায় 95% নিয়ন্ত্রণে। তারপরেও বলা হচ্ছে যে এখানে কোভিড পরিস্থিতি অত্যন্ত খারাপ, নির্বাচন করা যাবে না, কারণ মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর দেখা যাবে না, আর সহ্য করা যাচ্ছে না। ধরে নিই এই যে বিজেপির এই দাবি, যে দাবিগুলো আগেও নির্বাচন কমিশন মেনেছে, সেই দাবি মেনেই আবার নির্বাচন কমিশন বলল না ঠিক আছে, কোভিড পরিস্থিতি অত্যন্ত খারাপ, এখানে ভোট করার মতন পরিস্থিতি নেই, তাই ভোট আপাতত হচ্ছে না।
কি হবে? 3 মাস পরে মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে, তিনি বাধ্য হবেন। তাতে কি হবে? তাতে কি বিজেপি রাজ্যে ক্ষমতায় চলে আসবে? না। আচ্ছা, তাতে কি হবে? যে নতুন করে আবার সারা বাংলায় ভোট হবে? তাও না। তাহলে কেনই আটকানো? আসলে বিজেপি নামক এই গোটা দলটি, নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে এই যে পাড়ায় পাড়ায় যারা বিজেপি করেন, তারা প্রত্যেকেই একটি নামকেই ভয় পান, একটি মানুষকেই ভয় পান, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েই তাকে সংসদীয় রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটা সুকৌশলের চেষ্টা হচ্ছে নির্বাচন কমিশনের মাধ্যমে। কতটা সফল হবে ভবিষ্যৎ বলবে, কিন্তু একটা চেষ্টা কিন্তু চলছে। নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা চলছে, আইন ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা চলছে। যদিও আপনারা জানেন নন্দীগ্রাম ভোট গণনা নিয়ে পুরো বিষয়টি এখন আইনের বেড়াজালে আছে, এই নিয়ে আমরা একটিও কথা বলবো না, যেহেতু বিচারাধীন বিষয়। কিন্তু আমরা যে নির্বাচন হবে না কি হবে, উপনির্বাচনগুলো, সেই নিয়ে তো নিশ্চয়ই আলোচনা করতে পারি। বিজেপি চাইছে যাতে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় আর পশ্চিমবাংলার বিধানসভায় না থাকুক। এটা তাদের আন্তরিক ইচ্ছা। এই ইচ্ছে কতদূর সফল হবে আমরা জানি না, কিন্তু যদি সত্যি সত্যি বিজেপির এই ইচ্ছে পূরণ হয় তাহলে কি হবে? ধরা যাক আগামী 3 মাসের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচন করলেন না এবং মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করতে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর হোয়াট নেক্সট? আসুন সেইটা নিয়ে আজকে আলোচনা করব। ধরে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী নেই রাজ্যের, তাহলে কি হবে? তাহলে হয়তো রাজ্যের যারা বিধানসভায় নির্বাচিত হয়েছে, এরকম 213 জন নির্বাচিত হয়েছেন, তার মধ্যে 213 জনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো একজনকে বেছে নেবে যে তুমি মুখ্যমন্ত্রীর দায়িত্বটা সামলাও যতদিন না নির্বাচন হচ্ছে। নির্বাচন হলে আমি ভোটে লড়বো, আর ভোটে লড়ে আমি জিতে আবার মুখ্যমন্ত্রী হব। এরকম 213 জনের মধ্যে 213 জন বিধায়কই রাজি হয়ে যাবেন মুখ্যমন্ত্রীর হয়ে সেই কাজটা চালাতে। ঠিক যেভাবে রামচন্দ্রের পাদুকা মাথায় রেখে, সিংহাসনের মাথায় রেখে রাজ্য চালিয়েছিলেন লক্ষণ, মার্জনা করবেন ভরত, ঠিক সেইভাবেই হয়তো আরও কোনো ভরত জুটে যাবে এই পশ্চিমবাংলায়, তিনিও মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যপাট চালাবেন। আসলে বকলমে চালাবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশই কার্যকর হবে, শুধু সইটা হবে সেই বিধায়কদের একজনের। আর এখানেই উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের এই প্রশাসনিক দায়িত্ব থেকে অবসর পাবেন, তিনি কিন্তু আরও বেশি কনসেন্ট্রেট করবেন, আরও বেশি মনোযোগ দেবেন তার সংগঠনে। এবং তিনি সংগঠনে মনোযোগ দেওয়া মানে তার ফল কি হতে পারে, পশ্চিমবাংলার 3 নির্বাচন তার প্রমাণ। 3বার বিধানসভার নির্বাচন তার প্রমাণ। এবার পশ্চিমবাংলার বিধানসভায় আটকে না থেকে তিনি যদি দেশ জুড়ে প্রচারে বেরোন, কারণ আগামী 2022-এর মধ্যে 23-এর মধ্যে অনেকগুলি রাজ্যে নির্বাচন আছে এবং 24-এ আছে লোকসভার নির্বাচন, এবং তিনি যদি সারা ভারতবর্ষ চষে বেড়ান, ঠিক যেভাবে তিনি বাংলার নির্বাচনের আগে বাংলার অলি গলি পথ প্রান্তর সব চষে বেড়ান, সেরকমভাবে তিনি যদি সমস্ত শহরগুলোতে অন্তত ভিজিট করেন ভারতবর্ষে, তাহলে কি হতে পারে এটা বিজেপির জানা নেই। বিজেপি বিলক্ষণ জানে এই ব্যাপারটা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো ঠিক পরিশীলিত নন, যাকে আমরা বাংলা চলতি বা বাংলায় আতেল বা এলিট বলি। তিনি হয়তো খুব দামি পোশাক আশাক পরেন না, তার কিন্তু ইংরেজি ভালো না, তিনি ভালো ইংরেজি বলেন না, তিনি ভালো হিন্দিও বলেন না, তিনি ভাঙা ভাঙা হিন্দি ভাঙা ভাঙা ইংরেজিতে বক্তব্য রাখেন। কিন্তু তার একটা কিন্তু কারিশমা আছে, যে কারিশমাটা হচ্ছে তিনি কিন্তু পাবলিক ক্যাচার। তিনি যেখানে যান, যে রাজ্যেই যান না কেন, সেখানেই কিন্তু তার কাছে মানুষ ভিড় করে আসে তাকে দেখতে, তাকে শুনতে। এবং এইটা যদি বাস্তবায়িত করা যায়, মানে বিজেপি যদি সত্যি সত্যি আক্ষরিক অর্থে নির্বাচন আটকে দেয় এবং মুখ্যমন্ত্রী যদি অন্য কাউকে দায়িত্ব দিয়ে বিভিন্ন রাজ্যে সভা করতে শুরু করেন, সংগঠন করতে শুরু করেন, তাহলে কিন্তু বিজেপির হাত থেকে অনেক রাজ্যই হাতছাড়া হয়ে যেতে পারে। আমি এটা বলছি না যে সেই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যে প্রচার করতে যাবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সহযোগী দল যারা তৃণমূল কংগ্রেসের মতবাদের সাথে সহমত রাখেন এবং তারা যদি জোট করে চলেন বা মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলকে সমর্থন করেন,
তাহলে ফলটা কিন্তু উল্টেও যেতে পারে। এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, মানে যাদেরকে থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়, ওই বিশাল 11,000 কোটি টাকার বাড়িতে যারা বসে চিন্তা ভাবনা করেন, যাকে চিন্তন শিবির হয় বিজেপির ভাষায়, সেই চিন্তন শিবিরের মাথারা কিন্তু এখানেই অশনি সংকেত দেখছেন। এখানে কিন্তু তারা ভয় পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ রাজ্যের মধ্যে আটকে রাখা যাবে ততক্ষণ অন্য রাজ্যে তারা কিন্তু অবাধ বিচরণ করবে। যেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পা দেবেন, সেই রাজ্যে কিন্তু বিচরণ করবেন বাংলার বাঘিনী। এটা বিজেপি ভালো করে জানে। হাতে হাতে ফল আপনাদের দেখাচ্ছি। একদম মমতা বন্দ্যোপাধ্যায় এখনো ত্রিপুরা যাননি, এখনো ত্রিপুরায় তিনি প্রচারে যাননি বা সংগঠন করতে যাননি। যাচ্ছেন কারা? যাচ্ছেন আমাদের রাজ্যের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছেন, তাদের একদম মানে থার্ড লেভেলের লোক, যারা তৃতীয় লেয়ারের লোক। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রথম লেয়ারের লোক হন এবং দ্বিতীয় লেয়ারের লোক যদি আমাদের এই মন্ত্রী টন্ত্রীরা হন, তৃতীয় লেয়ারের লোক হচ্ছেন এই জয়া দত্ত, দেবাংশু, সুদীপদের মতন ঝকঝকে ছেলেমেয়েরা। এরা যাচ্ছেন এবং সাথে যাচ্ছেন কারা? সেই দ্বিতীয় লেয়ারের মানুষজন। এবং মাঝখানে কিন্তু ঘুরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাতেই কিন্তু ত্রিপুরার বিজেপি নড়ে চড়ে বসেছে। হঠাৎ দুদিন আগে বিপ্লব দেব, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তিনি একটু পোস্ট করেছেন, দেখলাম ফেসবুকে। তিনি পোস্ট করেছেন বিজেপির যোগদান মেলা। যোগদান মেলা চলছে, মানে আনঅফিসিয়ালি বিজেপির থেকে বেরিয়ে আসছেন বহু মানুষ। কলকাতায় বিধায়করা এসে, বিজেপির বিধায়করা এসে তৃণমূল কর্মী নেতাদের সাথে যোগাযোগ করছেন। আর বিজেপি ওখানে শুরু করেছে যোগদান মেলা। কেন? যারা শাসন ক্ষমতায় আছে, যেখানে তৃণমূলের একটিও সিট নেই, একজন বিধায়কও নেই, একটি পঞ্চায়েতের সদস্যও নেই, সেইখানে বিজেপিকে নতুন করে যোগদান মেলার ছবি দিতে হচ্ছে কেন? কারণ বিপ্লব দেব ভয় পেয়েছে। বিপ্লব দেব রীতিমতো ভীত। শুধু বিপ্লব দেব না, পুরো বিজেপি ভীত। কখনো নির্মলা সীতারামন যাচ্ছেন, কখনো অমিত শাহ চলে যাচ্ছেন, কখনো অমিত মালব্য চলে যাচ্ছেন, কখনো জেপি নাড্ডা চলে যাচ্ছেন। বিজেপি নেতাদের ঘন ঘন যাতায়াত শুরু হয়ে গেছে ত্রিপুরায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দ্বিতীয় এবং তৃতীয় লেয়ারের নেতারা সেখানে পৌঁছে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলে কি হবে? একই ঘটনা ঘটতে পারে কিন্তু উত্তরপ্রদেশেও, একই ঘটনা ঘটতে পারে মধ্যপ্রদেশেও। বিজেপি এটা বিলক্ষণ জানে। তাই তারা যেভাবে হোক চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী থাকুন, যাই থাকুন, রাজ্যের মধ্যে থাকুন। কিন্তু এইখানকার দিলীপ ঘোষ, যারা এইখানকার নেতা, দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, রাহুল সিনহা বা শুভেন্দু অধিকারী, এই যে এদের মতন দ্বিতীয় শ্রেণীর রাজনীতিবিদ, এদের মুখের ভাষা আপনারা জানেন, সেই নিয়ে আমি আলোচনা করব না। কিন্তু এই দ্বিতীয় শ্রেণীর রাজনীতিবিদদের চিন্তা ভাবনাও দ্বিতীয় স্তরের। প্রথম স্তরের যারা রাজনীতিবিদ বিজেপির, যেমন অমিত শাহ, নরেন্দ্র মোদী, বা ধরে নিন জেপি নাড্ডা, এই যে রাজনাথ সিং, এই যে প্রথম স্তরে যে রাজনীতিবিদ আছে, তাদের সাথে বিজেপির এই দ্বিতীয় স্তরের রাজনীতিবিদদের চিন্তাভাবনার বিস্তর ফারাক, বিস্তর ফারাক। তারা চাইছেন মুখ্যমন্ত্রী যেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে না থাকেন, যে কেউ একজন হোক। কিন্তু যে কেউ একজন হলেও তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শের একজন সৈনিক। তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ নিয়েই চলবেন। তিনিও মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা করছেন, তিনিও কালকে তাই করবেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারে থাকবেন না, যা চেয়ারে না থাকলে অন্য রাজ্যে বিজেপির কি অবস্থা হবে, সেটা কিন্তু এই রাজ্যের দ্বিতীয় শ্রেণীর যে রাজনীতিবিদ বিজেপির, তারা বুঝতে পারছেন না। তারা চাইছেন যেন তেন প্রকারেণ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা থেকে বার করো, যেভাবে হোক ভোট আটকাও। কিন্তু ভোট তো আর আজীবনের জন্য আটকানো যায় না। ধরুন 3 মাস পরে ভোট হলো না, 4 মাস পরে হতে হবে, 5 মাস পরে হতে হবে, 6 মাস পরে হতেই হবে। এই 2-3 মাসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বাইরে রেখে আপনারা কি লাভ পাবেন? ক্ষতিই তো হবে। কিন্তু এই দ্বিতীয় শ্রেণীর রাজনীতিবিদদের কাছ থেকে উন্নত মানের প্রথম মানের চিন্তাভাবনা আশা করা ভুল। কারণ এরা কেউ গরুর দুধে সোনা খুঁজে পান, কেউ লোহা খুঁজে পান, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্যাপার আছে। তো তাদের কাছ থেকে প্রথম শ্রেণীর চিন্তাভাবনা আমরা আশাও করি না, পশ্চিমবাংলার মানুষ আশাও করে না। কিন্তু আমরা সত্যি খুশি হব যদি বিজেপির যারা আজকে দ্বিতীয় শ্রেণীর রাজনীতিবিদ, তারা যদি প্রথম স্তরের রাজনীতিবিদদের পর্যায়ে উন্নীত হতে পারেন, চিন্তা ভাবনা করতে পারেন। আজকে বিজেপির কেন্দ্রীয় কমিটিতে বাঙালিদের পাত্তাই দেওয়া হয় না।
কোনো বড় পদে বাঙালি নেই, বাঙালি একজনও পূর্ণমন্ত্রী নেই। কেন নেই জানেন? এই দ্বিতীয় স্তরের চিন্তা ভাবনার জন্য। যাদের চিন্তা ভাবনার লেয়ারটাই এরকম, ভাবনাটাই এরকম, তাদেরকে বিজেপি মুভ করবে কেন বলতে পারেন? আপনারা কি মনে করছেন এই নিয়ে? লিখে জানান আমাদের। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। জয় বাংলা।